নমস্কার, এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনারা সকলেই জানেন যে 22 তারিখ যে নৃশংস হত্যালীলা চলেছে কাশ্মীরের পেহেলগামে বাইসরান ভ্যালিতে। বাইসরান ভ্যালি যেটাকে আমরা ভারতীয়রা মিনি সুইজারল্যান্ড বলে জানি, অর্থাৎ সুইজারল্যান্ডের মতনই একটা পরিবেশ। সেখানে কিন্তু যারা কাশ্মীরে বেড়াতে যান তারা সেই বাইসরান ভ্যালিতে অবশ্যই যান তার সৌন্দর্যের জন্য। এবং গত এক দশকে এরকম ভয়ানক ঘটনা পুলওয়ামার পরে কিন্তু এই প্রথম ঘটেছে। এবং এই বাইসন ভ্যালিতে এর পূর্বে কোনোদিনই দেখা যায়নি যে এরকম ঘটনা ঘটতে। এর পূর্বে ঘটেছিল আর্মিদের, সেনাবাহিনীদের এবং সিআরপিএফদের উপর অ্যাটাক হয়েছিল। সেটা পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল সেনা যে সিআরপিএফ ছিল তাদের উপরে। কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু সাধারণ টুরিস্ট, সাধারণ জনগণ, ভারতের যে সিটিজেন, তাদের উপরে অ্যাটাক করেছে এই সন্ত্রাসবাদী সংগঠন। বলা হচ্ছে যে সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছেন টিআরএফ। তারা নিজেরাই স্বীকার করেছেন দি রেজিস্ট্যান্ট ফ্রন্ট ব্রাঞ্চ অফ লস্করে তৈবার, অর্থাৎ লস্করে তৈবার একটি শাখা বলতে পারেন টিআরএফ। এবং তারাই এই ঘটনা ঘটিয়েছেন, তারা কিন্তু এটাকে স্বীকারও করেছে। যথারীতি সাধারণ লোক সেখানে আক্রান্ত হয়েছে এবং 28টি ফ্যামিলির, বলতে গেলে 28 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। হিন্দু মুসলিম জিজ্ঞেস করে তোমরা কালমা পড়তে পারো কিনা এটাও কিন্তু দেখা হয়েছে। এমনকি তাদেরকে ড্রেস খুলেও চেক আপ করা হয়েছে যে তারা সত্যি বলছে কি মিথ্যা বলছে। এখন অনেকে বলতে পারেন যে আপনি হিন্দু মুসলিম করছেন, হিন্দু মুসলিম করার এটাই কারণ। এবং অনেকে বলবেন যে সেখানে তো সেই মুসলিম ছেলেটাও, সেখানকার স্থানীয় যে ছিল সেও মারা গেছে। হ্যাঁ, তার নাম হচ্ছে সায়েদ আদিল হোসেন শাহ। তো সে কিন্তু সেখানকার টুরিস্ট গাইড হিসাবে তার একটি, যেটাকে খচ্চর বা টাকটু ঘোড়া যেটাকে বলা হয়, সেটা নিয়ে সে তার রুজি রোজগার চালাতো। এবং সেখানকার কাশ্মীরদের এখন বর্তমান রুজি রোজগার এই পুরোপুরি কিন্তু এই টুরিস্টদের ওপর। তো এই সে টুরিস্ট গাইড হিসাবে কিন্তু সেখানে কাজ করত। এবং যথারীতি সে চেয়েছিল সেই যে নিরীহ হিন্দু লোকদেরকে বাঁচাতে, যাদের উপর আক্রমণ চালানো হয়েছিল। এবং সে রীতিমতন তাদেরকে প্রশ্ন করেছিল, সেই পিচার সন্ত্রাসবাদীদেরকে প্রশ্নও করেছিল যে কেন এই নিরীহ মানুষদের মারা হচ্ছে। এবং সে বলা হচ্ছে যে ট্রাইও করেছিল, চেষ্টাও করেছিল তাদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার। এবং সেই কারণেই নাকি তারা তার উপর আক্রমণ করেছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে হিন্দুরা কোথাও গিয়ে সেফ নয়। এবং হিন্দুদেরকে যাই মুসলিমরাও যদি বাঁচাতে চায়, তাহলে সেই মুসলিমদেরকেও বাঁচার অধিকার দিচ্ছে না। তো আপনি হিন্দু হয়েছেন, তার মানে আপনি আপনার ঘরে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেও তো মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে যে হিন্দুদের বাড়ি দেখে দেখে জ্বালানো হয়েছে। তো আপনি বাড়িতেও সেফ নন এবং কোথাও গিয়ে ফ্যামিলি থেকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, তো সেখানেও গিয়ে আপনি সেফ নন। বিশাল একটা প্রশ্ন চিহ্ন কিন্তু পড়ে যাচ্ছে। বলা হয় এখানে তো 100% শিওর যে এখানে পাকিস্তানের হাত রয়েছে, কিন্তু পাকিস্তান স্বীকার করতে রাজি, স্বীকারও যাবে না, কারণ তারা জানেই এবং তাদের উদ্দেশ্যই ছিল ভারতের ভেতরে এরকম হিন্দু মুসলিম একটা বিবাদ ছড়িয়ে দেওয়া। এবং 370 সরানোর পরে সেখানে শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল এবং গত 5 বছরে ট্যুরিজম বিশাল পরিমাণে সেখানে বেড়েছিল। এবং পুরোপুরি কাশ্মীরের যে সিটিজেন, লোকাল যে সিটিজেনরা ছিল, তারা এই ট্যুরিজমের উপরেই ডিপেন্ডেন্ট ছিল এবং এগোচ্ছিল। বর্তমানে কিন্তু তারাও বলছে যে তাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেল। এরপরে সারা ভারত থেকে, বিদেশ থেকে যারা আসতো এই কাশ্মীর ভ্যালিতে ভ্রমণ করতে, এবং তার মাধ্যমে তাদের যে অর্থনীতিটা আরো বুস্ট হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা এখন আবার পিছিয়ে যাবে। নিঃসন্দেহে সেটা পিছিয়ে যাবে। এবং সেখানে আমি এর পূর্বে ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাংলা থেকে একজন বিতান অধিকারী, যাকে আইডেন্টিফাই করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে জানা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন সেখানে উপস্থিত ছিল এবং তাদের 3 জনকে কিন্তু প্রাণ ত্যাগ করতে হয়েছে। হয়তো আরো ছিল, তারা বেঁচে গেছে, পালিয়ে এসছে, কিন্তু যাদের সামনে তারা পড়েছিল তাদেরকে কিন্তু রক্ষা করতে পারেনি। এবং ফ্যামিলি সকলকে তারা কিন্তু মারেনি। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যাকে মেরেছে তার স্ত্রী গিয়ে বলছে আমাকে মারতে, তার বাচ্চা গিয়ে, সন্তান গিয়ে বলছে আমাকেও মারতে। তারা কিন্তু বলছে যে কি মোদিকে বল। অর্থাৎ কোথাও একটা ফ্রাস্ট্রেশনের থেকে কিন্তু এই ঘটনাটা ঘটেছে যে কিভাবে কাশ্মীরে এত শান্তি পূর্ণভাবে চলছে 370 চলার পরে। এবং স্বাভাবিকভাবেই গত 5 বছরে তো পরিস্থিতি খুবই ভালো ছিল এবং ট্যুরিজম এগোচ্ছিল। তো স্বাভাবিকভাবেই একটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে সেখানে কেন
সিকিউরিটি ছিল না, এত বড় একটা টুরিস্ট স্পট সেখানে সিকিউরিটির ব্যবস্থা উচিত ছিল। এটা কিন্তু একটা বড় প্রশ্ন সরকারের কাছে। এখন কথা হচ্ছে নিরীহ নৃশংস ভারতীয় জনতাদের মারা হয়েছে এবং এখানে বিদেশি দুজনও ছিল, তারাও প্রাণ হারিয়েছে। তো স্বাভাবিকভাবে ভারতের একটা কিন্তু রিটালিয়েশন থাকবেই। এবং প্রথমে ভারত কি কি পদক্ষেপ নিচ্ছে, সেখানে কিন্তু বড় একটা পদক্ষেপ হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি, যেটা 1960 সালে ভারতের সাথে পাকিস্তানের হয়েছিল। এই যে বৈঠক সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির ব্যাপারে ক্যাবিনেট কমিটি বসানো হয়েছে এবং সেখানে কিন্তু এই আলোচনা করা হয়েছে। এবং সেই বৈঠকে কে কে ছিলেন? ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির যে বৈঠক হয়েছে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে 5টি মূল পদক্ষেপের সুপারিশ করেছে, অর্থাৎ মূল পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মূল পদক্ষেপগুলো আপাতত নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথমেই কিন্তু ভারত অ্যাটাকের দিকে যাচ্ছে না, প্রথমে ভাতে মারার চেষ্টা, অর্থাৎ তোমার এত অ্যাগ্রেশন কিসের ওপর? না, পাকিস্তান তো মূলত ভারতেরই একটা অংশ ছিল, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো এবং তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সেই সময় সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু ভারতের ভেতরে তাদের অশান্তি ছড়ানো একটা জন্মগত অভ্যাসে তাদের পরিণত হয়েছে। খান স্যার, আমরা জানি খান স্যার বড় একজন এডুকেটর, তিনি বলেছিলেন যে পাকিস্তানের যে ম্যাপটা দেখবেন সেটা কুকুরের মতন দেখতে, মানে কুকুরের মতন দেখতে বললেও ভুল হবে যে কুকুরকে অপমান করা হয়। আপনারা ম্যাপটা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন, খুব একটা ভালো কথা বলেছে। তো কুকুরও বাফাদার হয় মালিকের প্রতি, এই পাকিস্তান তা না। পাকিস্তান সবসময় নিজেদের ভেতরে, দেশের ভেতরের পরিস্থিতিকে সামলাতে পারে না। কিছুদিন আগেই বালুচিস্তানের ট্রেন হামলা হয়, যেই বীজগুলোকে তারা বোনে সেই বীজের থেকে যে ফসল তৈরি হয় তারাই গিয়ে অ্যাটাক করে এবং তারা আবার অন্য দেশের উপরে গিয়ে অশান্তি ছড়ায়। তো স্বাভাবিকভাবে এই ক্যাবিনেট বৈঠকে কে কে ছিলেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ছিলেন, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর ছিলেন, হোম মিনিস্টার ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং ছিলেন, যিনি সেনা মন্ত্রী। এছাড়াও একাধিক আর্মি অফিসিয়ালস সেখানে কিন্তু মিটিং এ উপস্থিত ছিলেন। নিঃসন্দেহে সেখানে বোঝা যাচ্ছে যে একটা বড় পদক্ষেপ কিন্তু আগামী সময়ে নেওয়া হতে চলেছে। শুধু যে এই যে 5টি পদক্ষেপের সুপারিশ করা হচ্ছে এতেই কিন্তু থেমে থাকবে না। আপাতত এটা বেসিক একটা স্টেপ নেওয়া হচ্ছে, যেখানে তারা পাকিস্তানকে স্বাভাবিকভাবে যেন তার বর্ডারের ভেতরে না ঢুকেই কোণঠাসা করা যেতে পারে। তো প্রথমেই কিন্তু 1960 সালের সিন্ধু জল বন্টন চুক্তির দিকে তারা নজর দিয়েছে এবং বলেছে যে 1960 সালের যে সিন্ধু জল বন্টন চুক্তি সেটাকে তাৎক্ষণিকভাবে স্থগিত রাখবে তারা, এবং পাকিস্তানের বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে অন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এটা ততদিন থাকবে যতদিন না তারা নিজেদের অ্যাকাউন্টেবিলিটি জাহির না করবে না, নিজেরা স্বীকার করবে না যে এইসব সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতদিন না তারা রুখে না দাঁড়াবে, পাকিস্তান নিজেরা যতদিন না অ্যাওয়ার হবে, মনে হয় না অ্যাওয়ার হবে, কেননা তাদের যে সেনাপ্রধান রয়েছেন, তাদের সেনাপ্রধানটা বলা হয়েছে যে অনেকটা যে ওসামা বিন লাদেন তার সেকেন্ড পার্ট। অর্থাৎ এই যে আর্মির যে জেনারেল তিনি হচ্ছেন সাইদ আসিম। তিনি এই আক্রমণের এক সপ্তাহ আগে কিন্তু এক বৈঠক অর্থাৎ তাদের এক মিটিং হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, কি আয়োজন করেছিল, সেখানে কিন্তু সোজাসুজি বলেছে যে হিন্দুরা মুসলিমদের থেকে আলাদা। অর্থাৎ নিঃসন্দেহে তাদের মধ্যে একটা হিন্দু বিদ্বেষ কিন্তু রয়েছে। এবং এই যে আক্রমণ সেখানে কাশ্মীরেরও লোকালস ছিল এবং তাদের স্কেচ ইতিমধ্যে বানানো হয়েছে এবং সেটা আমরা পরে দেখাচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন। তো 1960 সালে এই যে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা হচ্ছে, তাহলে আমরা যদি জানতে চাই যে সিন্ধু জল বন্টন চুক্তি আসলে কি, তাহলে আমরা জানতে পারি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি হচ্ছে এই সিন্ধু জল বন্টন চুক্তি, যা ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে হয়েছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে হয়েছিল, যা সিন্ধু নদ এবং উপনদীগুলির জল বন্টনে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিবাদ অবসানে সাহায্য করেছিল। তোমরা দেখবে যে ম্যাপটাকে জুম করলে তোমরা দেখতে পারবে, জুম করার দরকার নেই, আমাদের স্লাইডে আছে। তো এখানে যে এই যে নদীটা এটা হচ্ছে সিন্ধু নদ। তো এটা আমাদের কাশ্মীরের উপর দিক দিয়ে গিয়ে তাদের পাকিস্তানে পৌঁছচ্ছে।
তো সেই সময় যখন দেশ ভাগ হয়েছিল তার পরবর্তী সময়ে অবশ্যই দেশে নতুন দেশ ছিল, ক্রাইসিস ছিল, এবং যখন ভারতকে বলা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে, তখন তারা রাজি হয়ে গিয়েছিল যে হয়ে যাবে, তারা মেনেও ছিল, এবং তার যে উপনদীগুলো ছিল তাদেরও সেখানকার জল কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 80% জল কিন্তু পাকিস্তানকেই দিয়ে দেওয়া হতো, এই সিন্ধু নদের জল, যাতে তারা তাদের চাষাবাদের কাজে উন্নতি লাভ করতে পারে এবং সামগ্রিকভাবে অন্যান্য দিকেও আর্থিক উন্নতি তাদের হয়। কিন্তু তারা কিন্তু সেদিকে দেখলে দেখা যায় যে ভারত প্রতিনিয়তই তাদের চুক্তিকে সম্মান করেছে, কিন্তু পাকিস্তানকে কোনো রকমই বলা হয় না যে বিশ্বাসঘাতক, তো পাকিস্তান কোনোদিনই তাদের প্রতিজ্ঞাকে মানতে পারেনি, তাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলোকে মানতে পারেনি। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সিমলা চুক্তি যেটা হয়েছিল সেটাকেও নাকি তারা ভারতের এই ডিসিশনের এগেনস্টে তারা রিটালিয়েট করতে চাচ্ছে আর কি, তারা করেও ফেলেছে হয়তো, আমি আপডেট দেখলাম, সেটা পড়া হয়নি, পড়লে পরে আমি জানতে পারবো এবং পরবর্তীতে আরেকটা সেপারেট ভিডিওতে সেখানে আলোচনা করবো। যাই হোক, এই যে সিন্ধু জল বন্টন চুক্তি, এই চুক্তিতে পশ্চিমাঞ্চলে যতগুলো নদী আছে সেখানে সিন্ধু, চেনাব, ঝিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি, এই যে নদীগুলো এটা পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল, অর্থাৎ এই নদী দিয়ে যত জল যাবে তার 80% জল পাকিস্তান ইউজ করবে। আর ভারতে যেইখানে এই জল আসবে ব্যবহার করা হবে, ভারত সেখানে তা জল বিদ্যুৎ কেন্দ্র গঠন করবে, জল বিদ্যুৎ উৎপাদনের এবং সীমিত সেচের কাজে ভারত ব্যবহার করতে পারবে, তবে তা পাকিস্তানের জলের প্রবাহকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে না, যা অর্থাৎ পাকিস্তানের যে 80% জল যাওয়ার কথা সেটা যেতেই থাকবে। তবে ইতিমধ্যেই যে জল বন্টন চুক্তি উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, সেখানে যে ইনস্ট্যান্ট এটা কার্যকরী হবে এমনটা কিন্তু নয়, এটা যেতে 5-6 মাস সময় লাগবে, এবং সেই জল যে আটকে দেওয়া হবে সেই জলকে ভারতের ভেতরে কতটা লাগানো যেতে পারে এবং পুরোপুরি আটকানো কিন্তু হবে না, সম্ভব না, সেটা কিছু পরিমাণ জল যাবে, হয়তো 80% থেকে 40%, 50% নিয়ে আসবে, ক্রাইসিস যতটা করানো যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রয়েছে বর্তমানে ভারত সরকারের, এবং বিভিন্ন দিক দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত কিন্তু ভারতের। এবং এর পরবর্তীতে আমি ভিডিও শেষ পর্যন্ত থাকলে পরে বলবো যে কেন এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তো প্রথমেই তো এটা হয়ে গেল, সেখানে চাষাবাদে ক্ষতিগ্রস্ত হবে, জল যদি না যায় পর্যাপ্ত পরিমাণে, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে জল না গেলে সেখানে চাষাবাদ কিভাবে হবে, কেন এই রিজনটা সেখানকার পাঞ্জাব রিজন, এবং পাঞ্জাবকেই কিন্তু পাকিস্তানরা মূল তাদের ভূখণ্ড বলে দাবি করে, অর্থাৎ মূল ভূখণ্ড হিসাবেই মানে, কেননা বালুচিস্তান এবং সিন্ধ প্রদেশ যে রয়েছে, এই দুটো প্রদেশ তারা কিন্তু সেভাবে দৃষ্টি নিক্ষেপ করে না সেই প্রদেশগুলোর উপর, স্বভাবত প্রাথমিকভাবেই সেই অঞ্চল থেকে এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্রমাগতই আন্দোলন দেখা যায়, এবং এর পূর্বে যে কিছুদিন আগেই ট্রেনের উপর আক্রমণ হয়েছিল সেটা কিন্তু বালুচিস্তান আর্মির দ্বারা আক্রমণ করা হয়েছিল, এবং তাদের সেটা স্বাধীনতার জন্য সংগ্রাম হয়েছিল। আর এই চুক্তি স্বাক্ষরের পর থেকে ভারত, এই যে 1960 যে চুক্তি হয়েছিল, এই চুক্তি স্বাক্ষরের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও এটা কিন্তু এখনো পর্যন্ত কার্যকর ছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, যে সিভিলিয়ানদের উপর আক্রমণ হচ্ছে সেটার দিকে নজর রেখে সরকার কিন্তু আর থাকতে পারছে না, এবং সেই সিন্ধু জল বন্টন চুক্তিকে থেকে তাদের নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, অর্থাৎ জলকে তাদের পাকিস্তান ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরে আসছে দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে যে দ্বিতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে হচ্ছে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, যেটা আটারি পোস্ট রয়েছে, অর্থাৎ এই আটারি পোস্ট দিয়ে কিন্তু আসল বাণিজ্যিক কার্যকলাপ সেখান থেকে হয়, এবং আফগানিস্তানেরও পথে সেখানে কিন্তু যান চলাচল করে এই পথ দিয়ে, আটারি বর্ডার দিয়ে। তো স্বাভাবিকভাবেই সেখানে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বর্তমান সময়ে, যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, অর্থাৎ ইন্টিগ্রেট চেকপোস্ট আটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম করেছেন তারা 1 মে তারিখের মধ্যে, অর্থাৎ 1 মে তারিখের মধ্যে সেই পথটি ফিরে যেতে পারবেন, অর্থাৎ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যারা বৈধভাবে পাসপোর্ট নিয়ে এসেছেন ভারতে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে 1 তারিখের মধ্যে তারা যেন তাদের দেশে ফিরে যায়, অর্থাৎ বিশাল বড় একটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং আগামীতে এই সিদ্ধান্তের ফলে কিন্তু বড় স্টেপও নেওয়া হবে আবারও ভারতের দ্বারা, সেটা আমি পরবর্তীতে বলছি। পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না কোনোভাবে, অর্থাৎ ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সার্ক ভিসা যারা গ্রহণ করে এখানে আসছে, অর্থাৎ সার্ক ভিসা
এক্সাম্পশন স্কিম ভিসা যে রয়েছে সেইটা বন্ধ করে দেওয়া হবে, এবং সেখানে সেই অনুমতিতে যারা রয়েছে পাকিস্তানের নাগরিকদের অতীতে যে কোনো এই যে সার্ক ভিসা প্রদান করা হলে তা বাতিল বলেই গণ্য করা হবে। এবং এই সার্ক ভিসার অধীনে বর্তমানে ভারতে থাকা যে কোনো পাকিস্তানি নাগরিকদের তাদেরকে 48 ঘন্টার মধ্যে কিন্তু চলে যাওয়ার কথা বলা হয়েছে। এই সার্ক ভিসা একটা বিশেষ সুবিধা দেয়, তো তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 1 তারিখ পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে যেন তারা তাদের দেশে ফিরে যায়। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশন অর্থাৎ দূতাবাস যে রয়েছে সেখানে প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টারা যারা রয়েছেন পার্সন নন গ্রাটা বলে ঘোষণা করা হয়েছে। কেন ঘোষণা করা হয়েছে পার্সন নন গ্রাটা বলতে এটা একটা ল্যাটিন শব্দ যাকে বলা অবাঞ্ছিত ব্যক্তি, যাদের প্রয়োজন নেই ভারতের কাছে এরা এখন অপ্রয়োজনীয়, তার জন্য তাদেরকে পার্সন নন গ্রাটা বলে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে চলে যাওয়ার জন্যই বলা হয়েছে এবং তাদের ভারত ত্যাগের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারত ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে নিজস্ব প্রতিরক্ষা, নৌ, বিমান উপদেষ্টাদেরও প্রত্যাহার করবে ভারত এবং সংশ্লিষ্ট হাই কমিশনের এই পদগুলি বাতিল বলেও গণ্য করা হবে। উভয় হাই কমিশন থেকে পরিষেবা উপদেষ্টাদের 5 জন সহায়ক কর্মীকেও প্রত্যাহার করা হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যে ভারতীয় দূতাবাস পাকিস্তানে রয়েছে সেখান থেকেও কিন্তু দূতাবাসে যারা কর্মরত রয়েছে তাদেরকেও নিয়ে আসা হচ্ছে ভারতে, অর্থাৎ স্বাভাবিকভাবে এর থেকে প্রমাণিত হতেই চলেছে যে আগামীতে একটা বড় কিছু হতে চলেছে, আর নিঃসন্দেহে সেটা হবে, কারণ এর পূর্বে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল এবং উরি অ্যাটাক যে হয়েছিল সেখানে কিন্তু রিটালিয়েট করেছিল ভারত এবং ভীষণভাবে করেছিল। এবছরের জিনিসটা কিন্তু আবারও অন্যরকম হয়ে গেছে, সিভিলিয়ানদের উপর আক্রমণ হয়েছে, সেজন্য কিন্তু সরকার আরো বদ্ধপরিকর এর প্রতিশোধ নেওয়ার জন্য, স্বাভাবিকভাবেই নেবে, এটা কিন্তু আপনারা নিশ্চিন্তে কি এর পূর্বে যেটা হয়েছিল তার থেকেও বড় কিছু হওয়ার প্রয়োজন রয়েছে, পাকিস্তানদের শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে এটা কিন্তু সোজা হবে না, এদের দীর্ঘকালের এটা অভ্যাস রয়েই গেছে। 5 নম্বরে কি রয়েছে? 5 নম্বরে রয়েছে আরো হ্রাসের মাধ্যমে হাই কমিশনের সামগ্রিক সংখ্যা বর্তমানে 55 থেকে 30-এ নামিয়ে আনা হবে, যা 1 মে 2025 তারিখের মধ্যে প্রভাবিত হবে, কার্যকরী হবে অর্থাৎ। তো নিঃসন্দেহে বড় বড় স্টেপ নেওয়া হয়েছে, তার মধ্যে বড় হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি। এক বর্ডার আরেক বর্ডারে যাতায়াতের যে পথ ছিল আটারি বর্ডার সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দূতাবাসের লোকদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এই দূতাবাসের লোকদেরকে চলে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে 1 সপ্তাহ। তো নিঃসন্দেহে ভারত সরকারের একটা বড় কিছুই পদক্ষেপ রয়েছে এবং তার জন্য প্রস্তুতিও নিচ্ছে। পাকিস্তান জানে খুব ভালোভাবে ভারত এর রিটালিয়েট করবে এবং তার জন্য কিন্তু তারাও তাদের সেনাদের স্থানান্তরিত করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু যদিও সেখানকার সেনা প্রধানমন্ত্রী তারা জানে খুব ভালোভাবে যে তারা ভারত যদি আক্রমণ করে ধোপে টেকবে না, কারণ তাদের আর্থিক অবস্থাই খারাপ, তারা এই কিভাবে তারা ভারতের সেনাদের সাথে লড়বে। নিঃসন্দেহে ভারতের একটা সিকিউরিটি ব্রিচ হয়েছে, ইন্টেলিজেন্স ফেইলিওর হয়েছে, সেখানে ইন্টেলিজেন্স অর্থাৎ সিকিউরিটির প্রয়োজন ছিল এত বড় একটা টুরিস্ট স্পটে, যদিও রাস্তাঘাটে নাকি সিকিউরিটি ফোর্স ছিল কিন্তু সেই পার্টিকুলার স্থানে কিন্তু ছিল না এবং সেটারই সুযোগ নিয়েছে এই টেরোরিস্ট সংগঠনরা। জম্মু কাশ্মীরের পুলিশ যারা আক্রমণ করেছে তাদের মধ্যে এদের স্কেচ তৈরি করেছে, ছবিতেও দেখা যাচ্ছে। তো স্কেচ তৈরি করার পরে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পুলিশের মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এদেরকে যারা ধরিয়ে দিতে পারবে তাদেরকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো নিঃসন্দেহে একটা বড় কিন্তু স্টেপ নেওয়া হয়েছে। ভারতের প্রথমেই লক্ষ্য থাকবে যে এই যে কি বলি কাপুরুষই বলা চলে, কেননা যাদের অস্ত্র নেই, যাদের হাতে অস্ত্র নেই তাদেরকে তোরা মেরেছিস, খুব একেবারে ধর্মের নামে খুব বড় কিছু করে ফেলিসনি, তো তোদেরকে তো আগে মারবেই, এই পিচাসগুলোকে তো আগে মারবেই। এবং এখন একটা মোক্ষম সময় যে এই সুযোগ নিয়ে কিন্তু আমাদের পিওকে কে নিয়ে আসা উচিত ভারত সরকারের, কেননা পাকিস্তানও কিন্তু খুবই উৎসাহিত, তারা সবসময় যুদ্ধের জন্য উৎসাহিত এবং তাদেরও উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। ইসরায়েল যেমন গাজাকে করছে, রাশিয়া যেমন ইউক্রেনকে করছে, এরকম অ্যাটাকের প্রয়োজন রয়েছে সেখানে, এবং অ্যাটাক করে নিয়ে সেখানে 42 খানার মতন পিওকেতে সন্ত্রাসবাদী সংগঠন ক্যাম্প গঠন করে বসে রয়েছে, তাদেরকে ধ্বংস করার প্রয়োজন রয়েছে এবং তাদেরকে জানাতে হবে যে ভারত চুপ করে বসে থাকবে না এবং সব দিক দিয়ে এখন সিন্ধু জলবন্টন চুক্তি যে বন্ধ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে, বর্ডার তুলে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু তাদের ভেতরেও গিয়ে
এই যে সেনা প্রধান আর্মির যে জেনারেল সাইদ আসিম মুনির, তিনিও বলতে গেলে একরকম সন্ত্রাসবাদের মতনই কথা বলেছিল। তাকেও কিন্তু বাঁচার কোনো অধিকার নেই, তার ঘর পর্যন্ত গিয়ে তাকে ঘরে ঢুকে মেরে আসা উচিত আমার বক্তব্য অনুযায়ী। কালকে রাত সন্ধ্যা নাগাদ ভিডিও দেখলাম কিছু সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখা যাচ্ছে যে এমনই তারা ভয় পেয়েছে, এক স্বামী স্ত্রীর, তার স্বামী মারা গিয়েছে, তার বাচ্চাকে নিয়ে তারা দৌড়ে পালাচ্ছে, এবং যখন ইন্ডিয়ান আর্মিকে তারা দেখেছে, তার বাচ্চা কিন্তু ইন্ডিয়ান আর্মিকে দেখেও কাঁদছে, আরো জোরে জোরে কাঁদছে, ভয় পাচ্ছে। কারণ এই যে সন্ত্রাসবাদীরা রয়েছে তারা কিন্তু এই ভারতীয় সেনাবাহিনী পোশাক পরে এসেছিল বলা হচ্ছে, এবং সেটা দেখে কিন্তু সেই বাচ্চা আরো ভয় পেয়ে গিয়েছিল। তো কি নৃশংস ঘটনা ঘটেছিল সেখানে। তো এই ভিডিওগুলো দেখলে পরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েই যায়, চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে যায়। তো এটাই বলবো, সরকার যেন এখন কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেয় পাকিস্তানের ব্যাপারে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। নিঃসন্দেহে দেশ বিদেশের সমগ্র দেশ ভারতের পাশে রয়েছে বলেই তারা আশ্বাস দিচ্ছে। দুবাইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, কেননা দুবাই ভিজিটে মন্ত্রী গিয়েছিল, আমাদের প্রাইম মিনিস্টার গিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু সেখান থেকে কিন্তু তিনি চলে এসেছেন এই ঘটনা শোনার পরে। অনেকে এটা নিয়ে রাজনীতি করতে চাইবে, অনেকে কমেন্টে করছে, কমেন্টে বিভিন্ন ভিডিওর কমেন্টে আমি দেখছি যে এটা পলিটিক্স, হেন তেন, কেন ধর্মের ভিত্তিতে আপনারা দেখছেন এটা পলিটিক্স, কেন সেখানে সিকিউরিটি ছিল না। আমরা শুনছি যে সেখানে সিকিউরিটি কোনো কালে সেরকম ছিল না, আর সেই সুযোগটাই নাকি তারা নিয়েছে। এই যে বাইসেন ভ্যালি, সেখানে সিকিউরিটির প্রয়োজন ছিল, কারণ কোনো কালেই এরকম আক্রমণ হয়নি এর পূর্বে, কারণ সেটা পিওকে অর্থাৎ এলওসির থেকে অনেকটা ভেতরের দিকে। তো স্বাভাবিকভাবে একটা চিন্তার বিষয়, দুঃখজনক বিষয়, নেভির একজন অফিসার যার নতুন বিয়ে হয়েছিল, 26 বছর বয়স, তাকেও হত্যা করা হয়েছে মুসলিম মানে হিন্দু বলে চিহ্নিত করে। আমাদের কলকাতার বিতান অধিকারীকে হত্যা করা হয়েছে একই বিষয় নিয়ে, তারা হিন্দু বলে। তো নিঃসন্দেহে এটা দুঃখজনক ঘটনা, কি বলবো, ভাষা নেই। স্বাভাবিকভাবেই নেক্সটে যা আপডেট আসবে সেই আপডেট নিয়ে ভিডিও থাকবে আপনাদের জন্য। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সেই ভিডিওগুলোকে দেখার জন্য। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সম্বন্ধে অবগত হতে পারে, এবং আপনারাও পারলে পরে বিষয় নিয়ে আওয়াজ তুলুন। ঠিক আছে, সেখানে যে লোকালসরা ছিলেন তারা সাহায্য করেছিলেন, আমাদের টুরিস্ট যারা হিন্দু ভাইরা ছিলেন তাদেরকে টুরিস্টরা, যে মুসলিম ভাইরা হেল্প করেছিলেন, কারণ তাদের সেটা বিজনেস, জানে ভালো করে যে তারা যদি তাদেরকে সাপোর্ট না করে, বর্তমানে কিন্তু যে পরিস্থিতি, তারা জানে যে আগামী কিছুদিন যদি এই পরিস্থিতিকে সামাল দিয়ে উঠতে না পারে ভারত সরকার, তাহলে কিন্তু কাশ্মীরের এই ট্যুরিজম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং তাদের যে অর্থনৈতিক উন্নতি হচ্ছিল এতদিন, সেটাও কিন্তু আর সামনের দিকে হবে না, বরঞ্চ ভেঙে পড়বে এই অর্থনৈতিক উন্নতি। তো স্বাভাবিকভাবে একটা চিন্তার মহল সেখানেও রয়েছে। সেখানে গতকাল পুরো কাশ্মীর পেহেলগাম বন্ধই ছিল, বন্ধ রাখা হয়েছিল। তো বিভিন্ন ক্ষেত্রে চিন্তার বাতাবরণ সেখানে তৈরি হয়েছে, এবং সেখানকার যে আক্রান্ত পরিবারদের সাহায্য করেছে, সেখানকার কাশ্মীরের যে যারা আর কি পরিশ্রম করে তাদের জীবিকা বহন করছিল, স্বাভাবিকভাবে তারা তাদের বেস্টটা দিয়েছে। আর এই যে সন্ত্রাসবাদী এই কাপুরুষগুলো, এদেরকে কিন্তু বাঁচতে দেওয়া যাবে না। আর্মিরা কাজে লেগে পড়েছে, অবশ্যই তারাও তাদের কাজ করবে। ঠিক আছে, তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।